হ্যালো স্টুডেন্টস, প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 7 এর রয় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রার 168 পাতায় যে অঙ্কের প্রশ্নপত্র রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের, যেটা করাচ্ছিলাম আমি আগের ভিডিওতে পার্ট 1 করিয়েছি। এবার আমি পার্ট 2টা করাবো, অর্থাৎ তোমরা বইটা খোলো 169 পাতায়। 169 পাতায় দেখবে 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, 7, 8, এই 4 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি প্রত্যেকটা অঙ্ককে করে দেখাবো এবং বোঝাবো। তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। দেখো 4-এর অঙ্কটা কি বলেছে। বলছে একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? তাহলে এখানে দুটো পার্ট হচ্ছে, একটা পার্টে হচ্ছে জন সংখ্যা আর একটা পার্টে হচ্ছে দিন সংখ্যা। ঠিক আছে, 4-এর দাগের একই অঙ্কটা দেখো। জন সংখ্যা আর কি হচ্ছে দিন সংখ্যা। দিন সংখ্যা, জন সংখ্যা আর দিন সংখ্যা। ঠিক আছে, তাহলে জন সংখ্যায় দেখো বলছে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু দেখো 30 দিন অতিবাহিত হয়ে গেছে। 30 দিন পার হয়ে গেছে, মানে 30 দিনে খাবার শেষ হয়ে গেছে। তাহলে কত দিনের খাবার থাকবে? 190 মাইনাস 30, অর্থাৎ 160 দিনের খাবার। কত জনের? 4000 জনের। তাহলে 4000 জনের খাবার থাকবে কত দিনে? 190 বিয়োগ 30 সমান 160 দিনের খাবার মজুদ থাকবে। এরপরে বলছে 800 জন অন্যত্র চলে গেল, তার মানে বিয়োগ করতে হবে। তাহলে 4000 মাইনাস 800 কত? 3200। এই যে অবশিষ্ট জন রয়ে গেল, এদের বলছে এই খাদ্যে কতদিন চলবে। আমি এটাকে ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, এক্স ধরে নিচ্ছি। এবার দেখো জন সংখ্যা যদি বাড়ে তাহলে কি হবে? দিন সংখ্যা কমবে। কেন? যদি বেশি লোক থাকে তাহলে তো খাবার বেশি খাবে, তাহলে কম দিনের মধ্যে খাবারটা শেষ হয়ে যাবে। তাহলে জন সংখ্যার সঙ্গে দিন সংখ্যা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। জন সংখ্যার সঙ্গে দিন সংখ্যা কি সম্পর্ক হচ্ছে? ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, বইয়ে ভালো ব্যস্ত ব্যস্ত সম্পর্ক। এইবার তাহলে সমানুপাতটা কি হচ্ছে দেখো। সমানুপাত তাহলে কি করবে? 160:x। 160:x সমানুপাত। দেখো যেহেতু ব্যস্তানুপাত রয়েছে, ব্যস্ত সম্পর্ক, তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি তাহলে এটাকে আমার উল্টে লিখতে হবে, অর্থাৎ 3200:4000। 3200:4000। ওকে, তাহলে তাহলে 160/x সমান 3200/4000। এই হলো। এখানে আমি একটা একটা শূন্য কেটে দিলাম। ঠিক আছে, তাহলে একটু শর্ট হয়ে গেল। তাহলে 32 গুণিত x, তাহলে 32 গুণিত x করলাম সমান 160 গুণিত 40। তাহলে x সমান তাহলে কত হবে? 160 গুণিত 40/32। তাহলে আমি যদি কাটাকুটি করি দেখো, 16 দুগুণে 32, 16 10 কে 160, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তাহলে 5 4 20, 200। তাহলে 200 জন উত্তর হয়ে গেল। তাহলে উত্তরটা কি লিখবো? যে যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর 200 দিন চলবে। অতএব যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর 200 দিন চলবে। 200 দিন
200 দিন চলবে। ঠিক আছে, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর 200 দিন চলবে। তাহলে একের দাগের অঙ্কটা হয়ে গেল। এরপরে 4 দাগের 2 অঙ্কটা দেখো। 4 দাগের 2 বলছে একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 14,400 বর্গমিটার, প্রতি মিটার 20 টাকা হিসাবে জমিটির চারদিকে বেড়া দিতে কত খরচ পড়বে। একটা বর্গাকার জমি বলে দিয়েছে, দেখো এই একটা বর্গাকার জমি। ঠিক আছে, এই বর্গাকার জমিটার ক্ষেত্রফল বলেছে 14,400। ক্ষেত্রফল মানে হচ্ছে এই ভেতরের যে পরিমাণটা, অর্থাৎ 14,400 বর্গ মিটার, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমি ক্ষেত্রফল যেহেতু দেওয়া রয়েছে, ক্ষেত্রফল থেকে আমি একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বার করতে পারবো। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যাই তাহলে আমার পরিসীমা পেয়ে যাব। পরিসীমা পেলে এবার 20 টাকা হিসাবে যত টাকা খরচা হয়, তাহলে আমি কি লিখবো, ধরি বা ধরি লিখতে হবে না, একবারে ডাইরেক্ট আমি করে দিচ্ছি। দেখো বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য কি হবে, √14,400। এই কারণ ক্ষেত্রফলের বর্গমূল করলে বাহুর দৈর্ঘ্যটা পাওয়া যায়। তাহলে দেখো 144-এর বর্গমূল হচ্ছে 12 × 140, 12, আর এই দুটো শূন্য বদলে একটা শূন্য, 120। এই বর্গমূলটা তোমরা আলাদাভাবে করে নিতে পারো, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। তাও 144 0 0, তাহলে দুটো দুটো একটা, এইভাবে যদি করি তাহলে একের কাছে এক এককে এক গেল, এবার 44 নামলো। এবার কি হবে, একের ডবল করলে 2 হয়, এবার 2 যদি বসাই দেখো 2 দুগুণে 4, আবার 2 দুগুণে 4। ঠিক আছে, আর দুটো শূন্য নামছে, আমি এখানে একটা শূন্য করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 120 হয়ে গেল বাহুর দৈর্ঘ্য, এত মিটার। অতএব বর্গক্ষেত্রটির পরিসীমা কি হবে, পরিসীমা সূত্র কি হবে, 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণিত 120 মিটার, অর্থাৎ 4 × 48, 480 মিটার। এবার বলেছে দেখো যে 20 টাকা হিসেবে, প্রতি মিটার 20 টাকা হিসাবে জমিটির চারদিকে বেড়া দিতে মোট খরচ কত পড়বে। অতএব জমিটির চারিদিকে বেড়া দিতে মোট খরচ পড়বে, কত, 480 গুণিত 20 টাকা। কারণ 1 মিটারের জন্য খরচ হচ্ছে 20 টাকা, তাহলে 480 মিটারের জন্য 480 গুণিত 20। দুটো শূন্য বসিয়ে দিলাম, 2 8 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 9, 9,600 এত টাকা। এরপর দেখো 3 দাগের অঙ্কটা বলছেন একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে। প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ নির্ণয় করো। কি বলছে, একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করছে। দেখো একটা কি বলেছে, একটা প্ল্যাটফর্ম, তাই তো, 150 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মে দাঁড়ানো। ধরো এইটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, এইটা হচ্ছে 150 মিটার, এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, একটা ট্রেন যাচ্ছে এখান দিয়ে, ট্রেনটা অতিক্রম করতে সময় লাগছে 10 সেকেন্ড। মানে এখান থেকে ও এই পজিশনে আসছে, এই পজিশনটা আসছে, তার নিজের দৈর্ঘ্যটা দেখো, একটা সরু একটা মানে স্তম্ভ বা একটা জায়গাটা গাছ, তাকে বা একটা পোস্ট অতিক্রম করা মানে ট্রেনের শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটা দেখো, এই পজিশনে ছিল, এখান থেকে এই পজিশনে চলে গেল, মানে কি শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। তার মানে 10 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। আর
প্ল্যাটফর্মটা অতিক্রম করছে 100 প্ল্যাটফর্মটা অতিক্রম করছে 22 সেকেন্ডে। তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ধরো ও এই জায়গায় ছিল, এই রকম হচ্ছে ট্রেনটা, তার মানে এটাকে অতিক্রম করা মানে ওই এই জায়গায় চলে গেল, তাই না? এখান থেকে এই জায়গায় চলে গেল, তার মানে নিজের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস কি হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাচ্ছে, সেইটা যেতে সময় লাগছে কত, 22 সেকেন্ড সময় লাগছে, এটা বলে দিয়েছে। তার মানে ট্রেনটা 10 সেকেন্ডে যাচ্ছে শুধুমাত্র নিজের দৈর্ঘ্য, আর ট্রেনটা 22 সেকেন্ডে যাচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এই হচ্ছে আসল কথা। তাহলে কি লিখবো, ট্রেনটি, এটা হচ্ছে 3-এর অঙ্ক, ট্রেনটি 22 সেকেন্ডে যায়, 22 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য, প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলে দিয়েছে 150 মিটার, 150 মিটার। ওকে, ট্রেনটি আর কত সেকেন্ডে, 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, 10 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এটাকে আমি বিয়োগ করছি, বিয়োগ করলে এটা বিয়োগ করলাম, এটা বিয়োগ করলাম, তাহলে নিজের দৈর্ঘ্যটা কেটে গেল, ঠিক আছে? তাহলে 22 থেকে 10 বিয়োগ করলে 12, ট্রেনটি 12 সেকেন্ডে যাচ্ছে কত, 150 মিটার, ঠিক আছে? তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে যায় কত, 150/12। আমি যদি 10 সেকেন্ডে বার করি তাহলে নিজের দৈর্ঘ্যটা পেয়ে যাবো, তাই না? 10 সেকেন্ডে যে দৈর্ঘ্যটা অতিক্রম করছে সেটা হচ্ছে নিজের দৈর্ঘ্য। তাহলে ট্রেনটি 10 সেকেন্ডে যাচ্ছে 150 গুণিত 10/12। তাহলে 3 দিয়ে কাটলে 3 4 12, 3 5 15, 50। আবার 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 25। তাহলে 5 25 125 মিটার। তার মানে ট্রেনটা দেখো 10 সেকেন্ডে যেহেতু নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে 10 সেকেন্ডে 125 মিটার অতিক্রম করছে, তার মানে নিজের দৈর্ঘ্য হচ্ছে 125 মিটার। অতএব ট্রেনটির দৈর্ঘ্য, অতএব ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার, অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা একটা উত্তর পেয়ে গেলাম। আর একটা কি চেয়েছে, আর একটা চেয়েছে যে গতিবেগ নির্ণয় করো, মানে 1 ঘন্টায় ট্রেনটা কতটা যাচ্ছে। এখান থেকে তো পেয়ে যাচ্ছে, দেখো 10 সেকেন্ডে যাচ্ছে 125 মিটার, তাহলে 3600 সেকেন্ডে কত যায়, তাহলে ওটা আমি বার করে নেব। তাহলে আমি যদি এখানে ধরো দূরত্ব আর সময় আর দূরত্ব লিখি, ধরো সময় যেটা পাশে হচ্ছে সেকেন্ড, আর এদিকে লিখছি কত, দূরত্ব, ঠিক আছে? এটা হচ্ছে মিটার। তাহলে 10 সেকেন্ডে যাচ্ছে কত, 125 মিটার, তাহলে 3600, অর্থাৎ 1 ঘন্টায় কতটা যাচ্ছে, আমি এটা এক্স ধরে নিলাম। তাহলে দেখো সময় যত বাড়বে দূরত্ব তত বেশি যাবে, তার মানে সরল সম্পর্ক। তাহলে 125:x যদি করি, 125:x সমানুপাত দিয়ে 10, এটা ওই দিক থেকে নেবো, 10:3600, 10:3600, তাহলে বা 125/x সমান 10/3600, বা 10 গুণিত x, 10x সমান 3600 গুণিত 125, বা x সমান হচ্ছে 3600 গুণিত 125/10 হয়ে গেল, 10টা ভাগ হয়ে গেল, তাহলে এই 0 0 কেটে গেল, ঠিক আছে? তাহলে 125কে 360 দিয়ে গুণ হবে, 360কে 125 দিয়ে, তাহলে 5 0 0, 5 6 30, 0 হাতে 3, 5 3 15, 16 17 18, তারপরে 2 0 0, 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6 7, 1 দিয়ে গুণ করলে 0 6 3, তাহলে 0 0 8 2 10 0 হাতে 1, 7 8 9, 10 15 5 হাতে 1 3 4,
তাহলে 4 5 3 শূন্য এত মিটার। দেখো 45,000 মিটার বেরোলো। এইটাকে যদি আমি কিলোমিটারে নিয়ে এসে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1000 দিয়ে ভাগ করলে 3 শূন্য বাদ চলে যাবে, 45 কিলোমিটার। তাহলে ট্রেনটির গতিবেগ কি লিখবো? 45 কিলোমিটার পার আওয়ার। অতএব ট্রেনটির গতিবেগ সমান 45 কিলোমিটার পার ঘন্টা আওয়ার। ওকে, 3600 সেকেন্ড মানে হচ্ছে 1 ঘন্টা, সেই জন্য 45 কিলোমিটার পার আওয়ার লিখলাম। এরপর 4 অঙ্কটা দেখো, যদি একটি গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত 2:4:3:2 হয় এবং ওই 4 বছরে যদি মোট 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, প্রথম আর তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। তাহলে আমার বার করতে হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটে। তাহলে দেখো 4 বছরের খরচের অনুপাত, 4 বছরের খরচের অনুপাত, 4 বছরের খরচের অনুপাত কত বলে দিয়েছে? 2:4:3:2, 2:4:3:2 এটা বলে দিয়েছে। তাহলে এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে যে মোট খরচ হচ্ছে 132 লক্ষ টাকা। মোট খরচ সমান 132 লক্ষ টাকা। তাহলে প্রথম বছর খরচ হবে, প্রথম বছর খরচ কত? 132 গুণিত 2/2। দেখো টোটাল ভাগ হচ্ছে 4 আর 2 6, 6 আর 3 9 আর 10 11, মানে 11-এর মধ্যে 2 ভাগ হচ্ছে প্রথম বছর খরচ করেছে। তাহলে 11 1 11, 11 2 22, তার মানে 12 2 24 লক্ষ টাকা। 24 লক্ষ টাকা। দ্বিতীয় বছর খরচ হচ্ছে 132 গুণিত 4/11, তাহলে 11 যেটাকে কাটলে 12 হচ্ছে, 4 12 48 লক্ষ টাকা। আর অতএব তৃতীয় বছর খরচ হচ্ছে 132 গুণিত 3/11, 11 দিয়ে কাটলে 12, 3 12 36 লক্ষ টাকা। 36 লক্ষ টাকা, ঠিক আছে। এই তিনটে বছরে 24, 48 আর 36 হয়েছে। এবার উত্তরটা কি? দ্বিতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে? তাহলে দ্বিতীয় বছরে 48 লক্ষ টাকা খরচ হয়েছে, ঠিক আছে। এটা অ্যান্সার হয়ে গেল একটা। আর হচ্ছে প্রথম আর তৃতীয় বছরে মোট খরচ, প্রথম আর তৃতীয় বছরে, অতএব প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ কত? 24 যুক্ত 36, এত 60 লক্ষ টাকা। 60 লক্ষ টাকা আছে। এরপর 5-এর দাগে দেখো, 5-এর দাগে দুটো অঙ্ক রয়েছে, 1 আর 2। দেখো এগুলো হচ্ছে সূচকের অঙ্ক। তো 1-এর অঙ্কটা কি আছে দেখো, 10³ গুণিত 10⁴ বাই 2⁵ গুণিত 5⁴, এটা রয়েছে, তাই তো। তাহলে দেখো আমি এই 10টাকে যদি ভাঙি কি হবে? দেখো 2 5 10, তাই তো। তাহলে 10টাকে যদি লিখতে পারি 2 গুণিত 5 তার হোল পাওয়ার কিউব গুণিত, এটাকেও লিখতে পারবো 2 গুণিত 5 তার হোল পাওয়ার 4 বাই 2⁵ গুণিত 5⁴, এই হলো। এবার দেখো a b তার হোল কিউব, তাহলে a⁵ b⁵ লিখতে পারবো। তাহলে 2⁵ গুণিত 5⁵ গুণিত এটাও লিখতে পারবো 2⁴ গুণিত 5⁴ বাই 2⁵ গুণিত 5⁴, এই হলো। এবার দেখো 2⁵ গুণিত 2⁵, এটা গুণে রয়েছে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আচ্ছা, যোগ হয়ে যাচ্ছে 2⁵ প্লাস 4। এবার দেখো 2⁵ কিন্তু নিচে রয়েছে, মানে ভাগে রয়েছে, তাহলে 5টা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। বোঝা গেল? এরপরে
5 আছে দেখো, 5 টু দি পাওয়ার দেখো 5 টু দি পাওয়ার কিউব 5 টু দি পাওয়ার 4, এই দুটো গুণে আছে, তাহলে এর পাওয়ার গুলো কি হয়ে গেল, যোগ হয়ে গেল। আর এই 5 টু দি পাওয়ার 4টা দেখো ভাগে রয়েছে, তাহলে -4 হয়ে গেল। বোঝা গেল? তাহলে 2 টু দি পাওয়ার 4 আর 3 7, 7 থেকে 5 বিয়োগ করলে স্কয়ার, গুণিত 5 টু দি পাওয়ার, এই 4 4 কেটে যাচ্ছে, 5 টু দি পাওয়ার কিউব হলো। 2 এর স্কয়ার মানে 2 দুগুণে 4, আর 5 টু দি পাওয়ার কিউব মানে 5 5 এ 25, 25 কে 5 দিয়ে গুণ করলে 125। তাহলে 4 গুণিত 125 কত হয়ে গেল, 500। অ্যানসার। এবার এই অঙ্কটা দেখো, এটা কি আছে দেখো, 6 স্কয়ার তার হোল কিউব, মানে এরকম যদি থাকে a টু দি পাওয়ার x তার হোল পাওয়ার y, আমরা কি জানি a টু দি পাওয়ার x গুণিত y, মানে এই দুটো গুণ হয়ে যায়, তাই তো? তাহলে 6 টু দি পাওয়ার 2 গুণিত 3, 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, গুণিত 64 ভাজিত 6 টু দি পাওয়ার 7। ওকে, এবার আমি 64টাকে যদি ভাঙি, দেখো 2 দিয়ে ভাঙলে 32, আবার 2 দিয়ে ভাঙলে 16, 2 দিয়ে ভাঙলে কত হচ্ছে 8, 2 দিয়ে ভাঙলে 4, 2 দিয়ে ভাঙলে 2, তাহলে 1 2 3 4 5 6, মানে 2 টু দি পাওয়ার 6 হচ্ছে। তাহলে 6 টু দি পাওয়ার 6 গুণিত 2 টু দি পাওয়ার 6 ভাজিত 6 টু দি পাওয়ার 7, এই হলো। এবার এই যে ধরো এই যে পাওয়ার গুলো দেখো সেম রয়েছে, মানে a টু দি পাওয়ার b বা a টু দি পাওয়ার আমি x হচ্ছে গুণিত b টু দি পাওয়ার x, তাহলে আমরা এটাকে লিখতে পারবো ab তার হোল পাওয়ার x, তার মানে 6 গুণিত 2 তার হোল পাওয়ার 6 ভাজিত 6, এটা হয়। এটাও করতে পারো, অথবা দেখো যদি এইভাবে না করি, আমি যদি আরেকটা নিয়ম করি, ধরো 6 টু দি পাওয়ার 6 গুণিত 2 টু দি পাওয়ার 6, এটা ভাগে আছে মানে এটাকে নিচে নামিয়ে দিচ্ছে 6 টু দি পাওয়ার 7। ওকে, 6 টু দি পাওয়ার 7 হলো সমান 6 টু দি পাওয়ার, এটা কি হবে দেখো 6 মাইনাস 7, আচ্ছা 6 টু দি পাওয়ার 6 গুণিত 2 টু দি পাওয়ার 6 গুণিত 6 টু দি পাওয়ার 6 গুণিত 6 করলাম, দেখো 6 টু দি পাওয়ার 7টাকে আমি ভাঙলাম 6 টু দি পাওয়ার 6 গুণিত 6, মানে 6 টু দি পাওয়ার 6 প্লাস 1 7 হয়ে গেল। এইবার এই গোটাটাকে নিয়ে দেখো 6 গুণিত 2/6 তার হোল পাওয়ার 6 হয়ে গেল, মানে 6 গুণিত 2/6 তার টোটাল পাওয়ার 6 করে দিলাম, গুণিত এটা 1/6 রয়ে গেল। তাহলে এই 6 কেটে গেল, তাহলে উপরে কি হলো 2 টু দি পাওয়ার 6, আর নিচে দেখো 2 গুণিত 3, তাহলে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1/3, এটা 2 এর পাওয়ার 1 আছে, তাহলে কি হলো 2 টু দি পাওয়ার 5/3, এটা হলো 2 টু দি পাওয়ার 5, মানে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32/3, এটা তাহলে অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো 6 দাগের 1 বলছে তোমার ব্যাগে 5 টাকার ও 10 টাকার মুদ্রা সংখ্যা হচ্ছে 20টা, মানে 10 টাকার আর 5 টাকার মোট মুদ্রা সংখ্যা হচ্ছে 20টা, আর ব্যাগে মোট কত আছে 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলো রয়েছে। তাহলে আমি ধরে নেব 5 টাকার মুদ্রা, ধরি 5 টাকার মুদ্রার সংখ্যা, 5 টাকার মুদ্রার সংখ্যা এক্সটি, ঠিক আছে, আমি 5 টাকার মুদ্রার সংখ্যা এক্সটি ধরে নিলাম, আর 10 টাকার মুদ্রার সংখ্যা হয়ে যাবে তাহলে 20 মাইনাস এক্সটি। বোঝা গেল? 5 টাকার মুদ্রার সংখ্যা এক্সটি ধরলাম, 10 টাকার মুদ্রার সংখ্যা 20 মাইনাস এক্স ধরলাম। এবার দেখো 5 টাকার যদি মুদ্রা এক্সটা হয় তাহলে টোটাল মূল্য কত, তাহলে এইখানে মূল্যটা কত হচ্ছে, মূল্যটা হচ্ছে দেখো 5 গুণিত এক্স, কারণ একটা 5 টাকা মানে 5 টাকা, দুটো 5 টাকা মানে 5 গুণিত 2, এক্সট্রা 5 টাকা মানে 5 গুণিত এক্স, অর্থাৎ 5x টাকা।
একইভাবে 10 টাকার বেলাতেও দেখো মূল্য তাহলে কত হচ্ছে 10 গুণিত 20 মাইনাস এক্স টাকা। এবার এই যে দুটো মূল্যের পরিমাণটা বলে দিয়েছে 145 টাকা। তাহলে প্রশ্নানুসারে কি আছে 5x প্লাস 10 গুণিত 20 মাইনাস এক্স সমান কত 145 টাকা। তাহলে বা 5x প্লাস 10 দুগুণে 20 200 মাইনাস 10x সমান 145 বা 5x মাইনাস 10x মাইনাস 5x সমান 145 মাইনাস 200। তাহলে মাইনাস 5x ইকুয়াল টু মাইনাস 55, এটা মাইনাস। অতএব x সমান হচ্ছে মাইনাস 55 বাই মাইনাস 5, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 5 11। তাহলে x ইকুয়াল টু 11। তাহলে 5 টাকার মধ্যের সংখ্যা 11টা পেয়ে গেলাম, 10 টাকার মধ্যের সংখ্যা 20 মাইনাস 11 মানে 9টা। অতএব 5 টাকার মুদ্রার সংখ্যা 11টি আর 10 টাকার মুদ্রার সংখ্যা কত 20 মাইনাস 11 সমান 9টি। অ্যান্সার ওকে। 5 টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে 11টা হয়ে গেল, আর 10 টাকার মুদ্রার সংখ্যা 20 মাইনাস 11 সমান 9টা হয়ে গেল। এবার হিসাব করে দেখো 11 আর 5 5 11 55 টাকা, আর 10 9 90 90 আর 55 145। ঠিক আছে। এরপরে কি আছে দেখো 2 এর অঙ্কটা, একটি 2 অঙ্কের সংখ্যার দশক স্থানীয় অঙ্ক 5, সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ হলে সংখ্যাটি নির্ণয় করতে বলছে। একটি 2 অঙ্কের সংখ্যার দশক স্থানীয় অঙ্ক 5, সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ। তাহলে একক স্থানীয় অঙ্কটা আমাকে x ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক x। ঠিক আছে। আচ্ছা, দশক স্থানীয় অঙ্ক 5 বলে দিয়েছে। এইবার কোন একটা সংখ্যা বার করতে গেলে ধরো আমি 37 সংখ্যাটা, এই সংখ্যাটা একক স্থানীয় অঙ্ক কত আছে 7, দশক স্থানীয় অঙ্ক 3 আছে, তাই তো? কিভাবে বেরোয় সংখ্যাটা? কি করি, দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মান হচ্ছে 10, 10 দিয়ে গুণ করবো, তার সঙ্গে যোগ করবো 7 গুণিত 1, অর্থাৎ একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান হচ্ছে 1, তাহলে 7 কে 1 দিয়ে গুণ করলাম। আর দশক স্থানীয় অঙ্কের হচ্ছে 3, 3 এর কে 10 দিয়ে গুণ করবো, করে যোগ করবো। দেখো 3 10 30 আর 7 37। তাহলে এটা কি করবো, অতএব সংখ্যাটি হলো কত 10 গুণিত 5 যুক্ত 1 গুণিত x। তার মানে 10 5 50 যুক্ত x, 50 প্লাস x, এই সংখ্যাটা হলো। এবার বলছে সংখ্যাটা একক স্থানীয় অঙ্কের 11 গুণ। প্রশ্নানুসারে সংখ্যাটা মানে 50 প্লাস x, একক স্থানীয় অঙ্ক কত x, তার 11 গুণ মানে 11x, এটা বলে দিয়েছে। তাহলে দেখো অর্থাৎ x মাইনাস 11x সমান মাইনাস 50, অর্থাৎ 11x বাঁ দিকে নিয়ে এলাম, 50টাকে ডান দিকে নিয়ে গেলাম। তাহলে মাইনাস 10x সমান মাইনাস 50, বা x সমান মাইনাস 50 বাই মাইনাস 10, মাইনাস মাইনাস কেটে গেল, 10 5 50, তাহলে x সমান হয়ে গেল 5। আমার উত্তরটা কি চেয়েছে, সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। সংখ্যাটা হচ্ছে এটা, তাহলে 50 প্লাস 5 55, অতএব সংখ্যাটি হলো 50 প্লাস 5 সমান কত হয়ে গেল 55। ওকে। এরপর 7 দাগের দেখো, 7 দাগের দুটো সমাধান করতে বলেছে। তো একেরটা দেখো, বা 1 এর 2 x মাইনাস 1 মানে হচ্ছে x মাইনাস 1 বাই 2 প্লাস
এটা মানে হচ্ছে এক্স প্লাস 2/3 প্লাস এক্স প্লাস 3/4 ইকুয়াল টু 16। 2, 3 আর 4-এর লসাগু হবে 12, তাহলে 12 লসাগু হয়ে গেল। 12কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, তাহলে 6 গুণিত x মাইনাস 1 প্লাস 3 4-এ 12, তাহলে 4 গুণিত x প্লাস 2 প্লাস 4 3-এ 12, তাহলে 3 গুণিত x প্লাস 3 ইকুয়াল টু 16। তাহলে এবার কি হবে 6x মাইনাস 6 প্লাস 4x প্লাস 4 দুগুণে 8 প্লাস 3x প্লাস 3 তিরিকে 9 সমান 12 গুণিত 16। দেখো 6 12 72, 2 হাতে 7, 12কে 12 এর সাথে 19। এবার 6x প্লাস 4x প্লাস 3x সমান 192 যুক্ত 6 মাইনাস 8 মাইনাস 9। বোঝা গেল? অর্থাৎ সংখ্যাগুলোকে সব ডান দিকে নিয়ে গেলাম আর এক্স এর টার্মগুলো বাঁ দিকে রাখলাম। তাহলে 6 আর 4 10 আর 3 13, তাহলে 13x সমান 192 আর 6 6 আর 2 8 198। 198 দিয়ে কত বিয়োগ? 9 আর 8 17 বিয়োগ, তাহলে 13x সমান হয়ে যাবে 7 8 আর এখানে 1 1 181। তাহলে x সমান 181/13 কত হবে? তাহলে 181/13, এটাকে তাহলে আমায় 13 1 কে 13, তাহলে 5 হচ্ছে 51, 3 13 4 13 52, তাহলে 3 13 39, 9 10 11 2 দিতে হাতে 1 লেগেছে 12, তার মানে উত্তরটা হচ্ছে 13 পূর্ণ 12/13, এটা অ্যান্সার হচ্ছে। এরপরে 2 এর অঙ্কটা দেখো কি আছে, x/a আছে আর x/b-টাকে আমি বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে x/b সমান a আর এই b-টাকে এদিকে নিয়ে আসি মাইনাস। তাহলে এটা লসাগু কি হচ্ছে ab, তাহলে ab কে a দিয়ে ভাগ করলে b থাকছে, তাহলে b গুণিত x bx মাইনাস এটা b ab কে b দিয়ে ভাগ করলে a থাকছে, তাহলে a x হয়ে গেল সমান a মাইনাস b। কোনাকুনি গুণ করে দিই আর এখান থেকে x কমন নিলে দেখো b মাইনাস a আর এখানে ab ইন্টু a মাইনাস b। ওকে, তাহলে x সমান হচ্ছে ab ইন্টু, দেখো এখানে মাইনাস কমন নিলে এটা b মাইনাস a হয়ে যায় আর এখানে b মাইনাস a নিচে রয়েছে, তাহলে b মাইনাস a কেটে গেল, তাহলে x সমান হয়ে গেল মাইনাস a। এবার 8-এর দাগে দেখো 1 2 3টে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো 1-এর দাগে দেখো উৎপাদকে বিশ্লেষণটা, এটা কি করব, x⁴, এইটা x² y² আছে, আমি এটা 2x² y² করলাম প্লাস y⁴ মাইনাস x² y², ঠিক আছে? অর্থাৎ দুটো x² y² করলাম, করে একটা x² y² মাইনাস করে দিলাম, তাহলে x² y² রয়ে গেল। এবার এখান থেকে এই পর্যন্ত সূত্র পেয়েছি, দেখো x² তার স্কয়ার প্লাস 2 ইন্টু x² ইন্টু y² প্লাস y² তার স্কয়ার মাইনাস xy তার হোল স্কয়ার। এবার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b তার স্কয়ার মাইনাস xy তার স্কয়ার, ঠিক আছে? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হবে, x² প্লাস y² প্লাস xy, একবার প্লাস হলো আর একবার মাইনাস হয়ে যাবে, মাইনাস xy। সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, এবার দেখো 2 এর অঙ্কটা, x² মাইনাস 1 ইন্টু y² মাইনাস 1, এটাকে আমি গুণ করে দেবো, তাহলে x² y² মাইনাস x² গুণিত মাইনাস 1 মানে মাইনাস x², মাইনাস 1 গুণিত y² মানে মাইনাস y², আর মাইনাসে মাইনাসে প্লাস 1 হলো মাইনাস 4xy। ওকে, কি করবো এবার, দেখো x² y² মাইনাস 4xy প্লাস 1 এটা, আর মাইনাস x² মাইনাস y²।
দেখো এটা আমার এইখানে 4xy যদি দিই তাহলে কিন্তু এটা সূত্রে আসবে না, এটাকে 2xy করলাম, আর এটা দেখো আমি এখানে -2xy y স্কয়ার করলাম, মানে 4xy টাকে ভেঙে নিলাম, এখানে -2xy করলাম, ঠিক আছে। তাহলে এইটা কি আসবে দেখো, xy তার স্কয়ার -2 ইন্টু xy, হ্যাঁ, ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। আর এইটাকে আমি যদি ব্র্যাকেট করি দেখো, x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, এই হলো। তাহলে এখান থেকে এটা হচ্ছে xy মাইনাস 1 তার স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b তার স্কয়ার, মাইনাস এটা হয়ে গেল x প্লাস y তার স্কয়ার। এবার এইটা a এটা b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ xy মাইনাস 1 প্লাস এটা প্লাস এইটা হলো আর xy মাইনাস 1 মাইনাস x প্লাস y, এই জিনিসগুলো। তাহলে xy মাইনাস 1 প্লাস x প্লাস y, আর xy মাইনাস 1 মাইনাস x মাইনাস y, প্লাস মাইনাসে মাইনাস y, ব্যাস এটাই অ্যান্সার হয়ে গেল। আর এটার ক্ষেত্রে দেখো কি করব, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b করলাম, আর এই দুটো থেকে দেখো -4c কমন নিচ্ছি, তাহলে a মাইনাস b চলে আসছে, 4c কমন নিলে a মাইনাস b। এবার এই a মাইনাস b কমন নিলাম, a মাইনাস b, তাহলে এখানে কি থাকছে a প্লাস b আর মাইনাস হচ্ছে 4c, ঠিক আছে। তাহলে এই ভিডিওতে আমি 4, 5, 6, 7 এবং 8 দাগ পর্যন্ত পড়িয়ে দিলাম, এটা পার্ট 2। তোমরা ভিডিওটা ভালো করে দেখো এবং মনোযোগ সহকারে দেখে প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।